গা ছমছমে পরিবেশে গল্পকথার আসরে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেন দেখা দিল না। আমার বন্ধু শঙ্করকে গুয়াহাটি যেতে হয়েছিল অফিসের কাজে। আমিও তখন যাচ্ছিলাম দিল্লি হয়ে রাজস্থান। দুজনের সম্পূর্ণ দুদিকে যাব। দমদম এয়ারপোর্টে বসে গল্প করলাম খানিকক্ষণ। আমার প্লেন 5:30টায় আর শঙ্করের প্লেন ছাড়বে 6:30টায়। শঙ্কর বলল, তুই রাজস্থানে ঘুরবি শুনে আমার খুব লোভ হচ্ছে রে। অফিসের কাজ না থাকলে তোর সঙ্গে চলে যেত। আমি বললাম, আমারও তো অধিককার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে রে, না হলে দিল্লির বদলে ঘুরে আসতাম গুয়াহাটি। প্লেনে ওঠার জন্য আমারই আগে ডাক পড়ল। শঙ্কর জিজ্ঞেস করলো, কবে ফিরবি সুনীল? আমি বললাম, ওই 20 তারিখ শনিবার সকালে। শঙ্কর বলল, আমি ফিরে আসবো তার অনেক আগেই। তাহলে ওই 20 তারিখ ফিরেই তুই আমার বাড়িতে চলে আসিস। তোর বেড়ানোর গল্প শুনবো আর রাত্রিরে একসঙ্গে খাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো কিন্তু। আমি চলে গেলাম প্লেনের দিকে। তারপর দিল্লি ছুঁয়ে রাজস্থানে ঘোরাঘুরি করলাম বেশ কয়েকদিন। ইচ্ছে মতন এক এক জায়গায় থেকেছি। কোথায় কোন হোটেলে উঠছি তা আমার বাড়ির কেউ জানতো না, জানবার দরকারও বোধ করেনি। ফিরে এলাম ঠিক 20 তারিখেই। আরো কয়েকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকাল তো ট্রেনের টিকিট যে কোনো সময় চাইলেই পাওয়া যায় না। বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দোতলার মুখে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই। আমাকে দেখে তার মুখখানা যেন ছাই রঙের হয়ে গেল। সে বলল, দাদা, তুই খবরটা শুনেছিস? আমি জিজ্ঞেস করলাম, কি খবর? তুই শঙ্করদার খবর এখনো জানিস না? শঙ্করের খবর? কি হয়েছে শঙ্করের? আমার ছোট ভাই চুপ করে গেল। আমি দৌড়ে উপরে উঠে এসে তাকে ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, কি হয়েছে? কি হয়েছে? কিছু বলছিস না কেন? বল বল। শঙ্করদা মারা গেছে রে। কয়েক মুহূর্তের জন্য যেন আমার জ্ঞান চলে গিয়েছিল। মাথায় কিছু ঢুকলো না। তারপর আমি চিৎকার করে বললাম, মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে, এটা হতেই পারে না, একদম না। এই তো সেদিন দেখা হলো শঙ্করের সঙ্গে। আমি বিদায় নেওয়ার সময় সে আমার হাত জড়িয়ে ধরে বলল, 20 তারিখ দেখা হবে। আমার চেয়েও শঙ্করের স্বাস্থ্য অনেক ভালো, সুন্দর চেহারা। সে কি করে হঠাৎ মরে যাবে? কেন কেন মরবে ও? কিন্তু এক একটা ঘটনা থাকে, চিৎকার করে প্রতিবাদ জানালেও মিথ্যে হয়ে যায় না। এইসব খবর নিয়ে কেউ মিথ্যে ঠাট্টাও করে না। শঙ্কর সত্যিই নেই। গুয়াহাটিতে গিয়ে তার হার্ট অ্যাটাক হয়েছিল। কোনো চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে। অন্য বন্ধু বান্ধবরা কেউ শঙ্করের মৃতদেহ দেখেনি। খবর পাওয়া গিয়েছিল প্রায় 1 দিন পরে, কারণ টেলিফোনের লাইন পাওয়া যাচ্ছিল না। প্লেনে ফিরিয়ে নিয়ে আসার অনেক ঝামেলা। শঙ্করের মামা গুয়াহাটি চলে গিয়ে পোড়াবার ব্যবস্থা করেছিলেন। আমি সিঁড়ির ওপর ধপ করে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। শঙ্কর আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না।
আজ 20 তারিখ, শনিবার। আমি ফিরে আসবো তার অনেক আগেই। আজ সে তাহলে আমাকে 20 নেমন্তন্ন তারিখ করে ফিরেই রেখেছিল তুই আমার বাড়িতে তার চলে আসিস। বাড়িতে খাওয়া তোর দাওয়া বেড়ানোর করার গল্প কথা। শুনবো আর রাত্রিরে আজ একসঙ্গে আমি খাবো। শঙ্করের মায়ের সামনে দাঁড়াবো কি করে? শঙ্করের মৃত্যুর পরেও তার চিঠি আসতে লাগলো। ও খুব চিঠি লিখতে ভালোবাসতো। পোস্ট কার্ডে ছোট ছোট চিঠি লিখতো অনেককে। সেই সব চিঠি এসে পৌঁছাতে লাগলো অনেক পরে। সেসব চিঠি দেখলেই বুকটা ধক করে ওঠে। মনে হয় না মানুষটা বেঁচে আছে। এয়ারপোর্টে শেষ দেখা শঙ্করের সেই চেহারা এখনো আমার চোখে ভাসে। তুই কবে তার ফিরবি, কথাগুলো সুনীল? স্পষ্ট শুনতে কবে পাই। ফিরবি, সুনীল? তুই কবে ফিরবি, সুনীল? তারপর কেটে গেল 3 মাস। শঙ্করের বাড়ির বৈঠকখানায় আমাদের বন্ধুদের একটা আড্ডা ছিল। এখন আর সেখানে কেউই যায় না। তুই রাজস্থানে তবু ফিরবি? প্রায়ই শঙ্করের আমার খুব কথা বোর মনে হচ্ছে রে। পড়ে। অফিসের কাজ না থাকলে তোর সঙ্গে আমি আবার একটা নেমন্তন্ন পেলাম মানুষের জঙ্গল ঘুরে দেখার। জঙ্গল আমার খুব প্রিয়। ডাক পেলেই ছুটতে যাই। আর মানস ফরেস্ট তো অতি বিখ্যাত। থাকার ব্যবস্থা জঙ্গলের মধ্যেই, ডাক বাংলোতে। 3 দিন ধরে সেই জঙ্গলে প্রচুর ঘোরাঘুরি করার পর একজন অসমিয়া বন্ধু আমাকে তার জিপ গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল গুয়াহাটির সার্কিট হাউসে। সেখানে আমার নামে একটা ঘর বুক করা আছে। কি একটা কারণে যেন অসমের সব সরকারি অফিসে স্ট্রাইক চলছে, তাই সার্কিট হাউসে খাবার পাওয়া যাবে না। অসমিয়া বন্ধুটি বাইরে থেকে 1 গাদা খাবার কিনে নিয়ে এলো আমার জন্য। বেশ কিছুক্ষণ গল্প করার পর সে বিদায় নিল। রাত প্রায় 10:30। সারাদিন জিপ গাড়িতে চেপে এসেছি বলে ধুলোয় গাটা একেবারে চিটচিটে হয়ে গেছে। তাই আমি স্নান সেরে নিলাম ভালো করে। তারপর খেতে বসলাম। আজ আর ডাকলে বেয়ারাদেরও সাড়া পাওয়া যাবে না। প্লেট, চামচ কিংবা 1 গ্লাস জলও কেউ দেবে না। সবাই ছুটি নিয়েছে। সার্কিট হাউসের আর কোনো ঘরে কোনো লোকই নেই। এত বড় সার্কিট হাউসটা একেবারে নিস্তব্ধ। আমি একা থাকতে ভালোবাসি। হাতে একটা বই খুলে নিয়ে একা একা খাওয়াটাও পছন্দ করি। যত ইচ্ছে সময় লাগুক, কেউ মাথা ঘামাবে না। একখানা লুচিতে আলুর দম ভরে সবে মাত্র মুখে দিয়েছি, জানলার কাছে কিসের যেন একটা শব্দ হলো। মুখ তুলতেই মনে হলো কি যেন জানলার পাশ দিয়ে চট করে সরে গেল। আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, কে কে? কেউ কোনো উত্তর দিল না। যতদূর জানি আজ সার্কিট হাউসে কোনো লোক নেই। তাহলে কে দাঁড়িয়েছিল? কেউ থাকলেও লুকিয়েই বা পড়বে কেন? চোর টোর নাকি? দরজা খুলে বাইরে উঁকি দিয়ে দেখলাম, না, কেউ নেই। তাহলে আমারই ভুল হয়েছে। জানলার পর্দাটা উড়ছে, সেই জন্যই ভুল হতে পারে। ফিরে এসে বইটা তুলে নিয়ে খাওয়া শুরু করতেই আবার ঠকাস করে জানলার একটা পাল্লা বন্ধ হয়ে গেল। এবার যেন স্পষ্ট দেখতে পেলাম
জানলার পাশ দিয়ে সরে গেল একটা মুখ। আবার ধমকের সুরে চেঁচিয়ে বললাম, কে 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 ওখানে? কে? কোনো উত্তর নেই। চোখে এত ভুল দেখছি। উঠে গিয়ে আবার দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই। অন্য সব দরজায় তালা লাগানো, মাঝখানে লম্বা বারান্দা। চোর যদি হয় সে জানলার কাছে দাঁড়িয়ে শব্দ করবে কেন? কেউ কি আমার সাথে লুকোচুরি খেলছে? এই লুকোচুরি কথাটা মনে আসতেই মনে পড়ল শঙ্করের কথা। শঙ্কর এই গুয়াহাটিতে এসেই মারা গেছে। শঙ্করের বড় মামা ছাড়া আর আমাদের চেনাশোনা কেউই শঙ্করের মৃতদেহ দেখেনি। মামা ভাগ্নেতে মিলে কোনো ষড়যন্ত্র করেনি তো? কোনো কারণে শঙ্কর গুয়াহাটিতে লুকিয়ে থেকে নিজের মৃত্যু সংবাদ রটিয়ে দিয়েছে? কিন্তু শঙ্করের ছোট ভাই আর বোনকে আমি কি দারুণ কাঁদতে দেখেছি। শঙ্করের মা শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে কি কেউ ছেলের নামে এমন মিথ্যে বলতে পারে? শঙ্করের বড় মামাও খুব গম্ভীর ধরনের মানুষ। তিনি এ ধরনের নির্মম রসিকতা করতেই পারেন না। না, শঙ্কর বেঁচে থাকতে পারে না। আবার খাওয়া শুরু করলাম। এবার ঘরের মধ্যে একটা দমকা হাওয়া ঢুকে এলো। ঘরের একদিকের দেওয়ালে একটা জঙ্গলের ছবি, আর একদিকের দেওয়ালে একটা ক্যালেন্ডার। হাওয়ায় ক্যালেন্ডারটা খুলে পড়ে গেল মাটিতে। আমি ক্যালেন্ডারটা তুলবার জন্য উঠতে গিয়েও ভাবলাম, থাক, খাওয়ার পর তুললেই হবে। তখনই মনে পড়ল আজকের দিনটাও শনিবার, আর এই মাসের 20 তারিখ। সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলাম, শঙ্কর শঙ্কর শঙ্কর, তুই কি লুকিয়ে আছিস? আমার সামনে চলে আয়, একটিবার আয়, আমাকে সব কথা বল প্লিজ। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। 3 মাস আগেকার এক 20 তারিখ শনিবারে শঙ্করের সঙ্গে আমার খাওয়া দাওয়া করার কথা ছিল। আজও সেই রকমই একটা দিন, কিন্তু শঙ্কর নেই। আজ কি আমি একা একা খেতে পারি? খাবার সরিয়ে রেখে আমি বাথরুমে গিয়ে হাত ধুয়ে নিলাম। শঙ্করের জন্য বুকটা হু হু করে উঠল। বাথরুমের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। অন্ধকার, একেবারে খুটখুট করছে। পাশেই বিশাল ব্রহ্মপুত্র নদী, জলের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু নদীটা দেখা যাচ্ছে না। বাথরুম থেকে বেরিয়ে দেখি ঝড়ের মতন হাওয়ায় জানলার পর্দা উথাল পাথাল করছে। এই ঘরের সব দরজা জানলায় বড় বড় ভারী পর্দা, এমন পর্দা যার আড়ালে কোনো মানুষ লুকিয়েও থাকতে পারে। একেবারে ফাঁকা সার্কিট হাউস, চোর ডাকাত ঢুকে পড়া অসম্ভব কিছু নয়। আমার কাছে টাকা পয়সা প্রায় কিছুই নেই, কিন্তু চোর ডাকাতরা তা জানবে কি করে?
আমি সবকটা পর্দা সরিয়ে সরিয়ে দেখলাম। দরজায় লাগালাম খিল আর ছিটকিনি। কাঁচের জানলাগুলোতে শক্ত গ্রিল লাগানো আছে, ওখান দিয়ে কেউ ঢুকতে পারবে না। বইটা পড়ার চেষ্টা করতেই ঝড়ের হাওয়ায় একটা জানলার পর্দা খুব উঠতে লাগলো। কাঁচের পাল্লা তো বন্ধ করেছিলাম, খুলে গেল কি করে? উঠে গিয়ে পরীক্ষা করে দেখলাম ছিটকিনিটা একটু আলগা মতো, হাওয়ার ধাক্কায় নিজে নিজেই খুলে গেছে। হাওয়া আসছে দারুণ জোরে। অন্য একটা জানলার পর্দা সরিয়ে দেখলাম তার দুটো পাল্লাই খোলা। এটা বোধহয় বন্ধই করিনি। এই প্রথম আমি ভয় পেলাম। একই দিকে দুটো জানলা, দুটোই নদীর দিকে, কিন্তু একটা জানলার পর্দার দমকা হাওয়ায় উড়ছিল, আর অন্য জানলার পর্দাটা একটুও নড়েনি। দুটো জানলাই খোলা, দুটো জানলা দিয়েই তো সমান হাওয়া আসার কথা। বাইরে কিছুই দেখা যায় না। এমন হতে পারে অন্য জানলাটার কাছেই কোনো বড় গাছ আছে, কিংবা দেওয়াল টেওয়ালে কিছু আছে, তাই হাওয়া বাধা পাচ্ছে। এছাড়া আর তো কোনো কারণ থাকতে পারে না। এই সব কথা ভাবলেও সত্যি কথা বলছি, আমার বেশ ভয় করতে লাগলো। এখন আর বই পড়া যাবে না। দুটো জানলায় ভালো করে ছিটকিনি এঁটে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই মনে হলো জানলায় কেউ ঠক ঠক করছে। আমি মনে মনে বলতে লাগলাম, না না, কেউ না কেউ না, ওটা ঝড়ের শব্দ, বাতাসের ধাক্কা, তাছাড়া আর কিছুই নয়, কিচ্ছু নয়। হঠাৎ প্রচন্ড একটা ধাক্কায় সেই প্রথম জানলাটার পাল্লাটা খুলে গেল, একেবারে হাট করে। ঝোড়ো বাতাস ঘরের মধ্যে যেন তাণ্ডব শুরু করে দিল। ঝনঝন শব্দে পড়ে ভেঙে গেল দেওয়ালের ছবিটা। আমি দারুণ ভয়ে চিৎকার করে উঠলাম। অন্য জানলাটায় একটুও শব্দ নেই, বাতাসের ঝাপটা নেই। তাহলে তাহলে এ নিশ্চয়ই অলৌকিক কাণ্ড। শঙ্কর নেই, তবে কি তার প্রেতাত্মা দেখা করতে চায় আমার সঙ্গে, অর্থাৎ ভূত? এতকাল ভূতে বিশ্বাস করিনি, কিন্তু এখন ভয়ে কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। সত্যি মনে হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে কেউ ঘুরে বেড়াচ্ছে। বেড সুইচটা টিপে আলো জ্বালতেই অবশ্য দেখা গেল ঘর একেবারে খালি, কেউ নেই। এলোমেলো বাতাস বইছে শুধু। ছবিটা পড়ে ভেঙে গিয়েছে। এবার আমি ঠাস করে নিজের গালে এক চড় কষালাম। যদি শঙ্কর ভূত হয়ে এসেও থাকে, তাতে আমার ভয় পাওয়ার কি আছে? শঙ্কর আমার অতি প্রিয় বন্ধু ছিল, সে কি আমার কোনো ক্ষতি করবে? কখনো না। ছেলে মানুষের মতো ভয় না পেয়ে আমার ধৈর্য ধরে দেখা উচিত। ভূত আছে না নেই, তার প্রমাণ ঠিক হয়ে যাবে। নিজের ঘনিষ্ঠ বন্ধু ভূত হলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। তার কাছ থেকে
ভূতেদের ব্যাপার স্যাপার সব জেনে নেওয়া যাবে। নিজেকে চড় মারার ফলে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে পেলাম। খুলে দিলাম দুটো জানলার পাল্লা, আসুক হাওয়া। আরো যদি কেউ আসতে চায় তো আসুক। বিছানা ছেড়ে চেয়ারে বসলাম বইটা নিয়ে। জোর করে বললাম, শঙ্কর, আয়, দেখা দে, কিংবা যদি কিছু বলতে চাস বল, আমি ভয় পাবো না। আয় শঙ্কর, আয়, তোর সঙ্গে আমার অনেক গল্প বাকি আছে। একবার আয়, একবার দেখা দে। তারপর মাঝে মাঝে বই পড়া আর মাঝে মাঝে জানলার দিকে তাকানো। এইভাবেই কেটে গেল সারা রাত চেয়ারে বসে। কেউ এলো না, কেউ কিছু বললও না। শঙ্কর দেখা দিল না। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প কথার আসরে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কেন দেখা দিল না। গল্প পাঠে ছিলেন আমি, রীতা পালচন্দ্র, সৈকত নিয়োগী, দেবাত্রেয় নিয়োগী এবং পার্থপ্রতিম চন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক গল্প শুনতে চাইলে আমাদের পেজটা ফলো করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনিই শুনতে পান। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে, মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। তাহলে আজ আসি। গল্প শোনা হবে, অনেক কথা হবে গল্প কথার আসরে, অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।